জনপুরের একটা টিম মুস্তাকের প্রথম স্ত্রী কৌসার আর তার দুই ছেলে ইউসুফ আর আফজালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। দ্বিতীয় টিমটাকে বেনারসে পাঠানো হয়েছিল হাসিনা ওরফে বর্ষাগুপ্তের স্বামী অভিষেক সিং এর কাছে পৌঁছানোর জন্য। কৌসার? না স্যার, কৌসার আমার মেয়ে আফরিনের খুনি হতে পারে না। আমার বিশ্বাসই হচ্ছে না। আমাদের কাছেও এই কেসে এখন কাউকেও বিশ্বাস করা যাচ্ছে না, আপনাকেও না। কিন্তু আমি কেন মিথ্যে কথা বলবো? আমার মেয়ে মারা গেছে, আমার নিজের সৎ মেয়ে নয়। আর আমি বুঝতে পারছি না আপনি হাসিনাকে ছেড়ে কৌসারের পিছনে কেন পড়েছেন। আমি ওই মহিলার শুধু নাম শুনেছি, না আমি ওকে চিনি না কখনো দেখা করেছি। অভিষেক সিংকে চেনো? ওকে চেনো না? একসাথেই সব করেছো। আমার প্রথম স্বামী কি করে এলো এসবের মধ্যে? ঠিক সেইভাবে এলো যেভাবে আফরিনের খুনি তোমার বাড়ির দরজার বাইরে এসেছিল। অভিষেক সিং এর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্পর্ক তো শেষও করনি তুমি, মাঝখানে ফেলে চলে এসেছিলে। অভিষেক নাকি অনেক দিন ধরে তোমায় খুঁজছিল, তাহলে সম্পর্ক তো ছিল। ওটা সম্পর্ক নয়, নরক ছিল। রোজ রাতে নেশা করে এসে আমার উপর অত্যাচার করতো, না পালিয়ে আমি কি করতাম বলুন তো? আর অত বছরের পুরনো ঘটনাকে আপনি এই খুনের সঙ্গে জুড়ছেন, অদ্ভুত। হাসিনা, এটা অদ্ভুত লাগছে না তোমার যে আফরিনের খুনের সময় ইব্রাহিমের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা শেষ মুহূর্তে অফ হলো? তার জন্য আমি কি করতে পারি বলুন তো? আরও একটা ব্যাপার অদ্ভুত, খুনি এই ব্যাপারটা কি করে জানলো যে দরজাটা আফরিনই খুলবে? আফরিনের দরজা খোলাটা একটা কোইন্সিডেন্স ছিল নাকি ওকে ইচ্ছাকৃত পাঠানো হয়েছিল? তুমি পাঠিয়েছিলে। অনেক বলেছেন ম্যাডাম, ক্লান্ত হয়ে গেছি আমি। ওই একই প্রশ্ন, একই সন্দেহ আর একই অভিযোগ। আমি আমার জাফরের সঙ্গে জীবনটা একা কাটাতে চাই। আমার কোনো পুরুষের প্রয়োজন নেই আমার জীবনে, আর বিশেষ করে মুস্তাক তো একদমই নয়। আমি শুধু এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। এই জায়গাটা ছেড়ে তুমি ততক্ষণ অবধি যেতে পারবে না যতক্ষণ না আফরিনের আসল খুনিকে লকআপের ভেতরে ঢোকাতে পারি। লুবনা কোথায়? আফরিনের আসল মা। মা আসল বা নকল হয় না ম্যাডাম, যে স্নেহ দিয়ে বড় করে সেই মা হয়। আর আমি জানি না যে আফরিনের সেই মা কোথায়। না আমি ওকে চিনি, আর না ওর সঙ্গে আমার দেখা হয়েছে কখনো। 6 বছর আগে লুবনার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল, তখনও কানপুরে ছিল। লুবনার কোনো আত্মীয় স্বজন এখানে আছে এই বাদহিতে? আগে না স্যার, কিন্তু আপনি ভুল লোককে সন্দেহ করছেন। লুবনা কেন আফরিনকে খুন করতে যাবে? ও ওকে নিজের পেট থেকে জন্ম দিয়েছে, আর কৌসার তো এখানে নেই। আপনি আপনার দুইজন স্ত্রীকে খুব আড়াল করতে চাইছেন, আর আফরিনের খুনের অপবাদ শুধু হাসিনাকেই দিচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি জানেন যে খুনিকে। ইনিকে? এই ছবিটা দেখে ওর মাও তো বলতে পারবে না যে এই লোকটা কে, কিন্তু এটুকু অবশ্যই বলবো যেটা যেই হোক না কেন তাকে পারভেজ আর হাসিনাই পাঠিয়েছিল। ইব্রাহিমের ঘরের বাইরে সিসিটিভি ক্যামেরা আপনি লাগিয়েছেন? স্যার, আমি এটা কেন করতে যাব? হাসিনার উপর নজর রাখার জন্য। নজর তার উপরই রাখা হয় যাকে সন্দেহ করা হয়। পারভেজ আর হাসিনার একটা সম্পর্ক রয়েছে, সেটা আমি শিওর। আপনি তো এখনো বিশ্বাস করেন যে কৌসার আফরিনকে কখনোই মারতে পারে না, অথচ আপনি যখন জনপুরের বাড়িটা বিক্রি করলেন, অসর আপনাকে হুমকি দিয়েছিল আপনাকে সর্বশান্ত করার জন্য, আপনার কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার জন্য। তাও আপনার আঙুল কৌসারের দিকে ওঠেনি। ব্যাপারটা কি মুস্তাক মিয়া? কৌসার সৈয়দ। হ্যাঁ ম্যাডাম, কোন পান খাবেন বলুন আমাকে। না, পান টান ছেড়ে দে। এটা বল, সুপারি কাকে দিয়েছিলিস? নিজের আগের স্বামীর মেয়ে আফরিনের খুন করানোর জন্য? এ কি ধরনের কথা বলছেন আপনি? আফরিন আর বেঁচে নেই। তোর বাড়িতে তালা লাগানো আছে, তোর নিজের 2 ছেলে বাড়ি থেকে উধাও হয়েছে, আর তুই এখানে আমার সামনে ড্রামা করছিস। ম্যাডাম, দুজন অল্প বয়সী ছেলে, গেছে হয়তো কোনো কাজে। সবসময় তো আর বলে যায় না কোথায় যাচ্ছে আর যাচ্ছে না। আর কথা যদি হয় আফরিনের, তাহলে আফরিন আমার তালাক দিয়ে দেওয়া স্বামীর সন্তান ছিল, কিন্তু ওকে মেরে আমার আর আমার বাচ্চাদের কি লাভ হবে? স্যার, কৌসারকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু ওর 2 ছেলে আফজাল আর ইউসুফ নিখোঁজ রয়েছে। দুজনার ফোনও সুইচ অফ আছে। দুজনেই হিস্ট্রি শিটার, চুরি আর লুটপাটের জন্য জেলও খেটেছে। এই কৌসারকে একটু কড়া করে বলো রজনী। মুস্তাক ওর তাবেদারি করছে, কেন করছে বুঝতে পারছি না। কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। এই বাচ্চাটা আফরিন, মুস্তাক আর তার বউয়ের মধ্যে কোনো ঝামেলা নিয়ে নিশ্চয়ই বলির পাঠা হয়েছে। আমরা আফরিনের আসল মা লুবনাকে খুঁজে বেড়াচ্ছি, আর হতে পারে কৌসারও এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আছে। স্যার, বেনারস পুলিশ অভিষেককে ধরেছে। গুড। কানপুর পুলিশ ইনফর্ম করেছে, কেননা মুস্তাকের কথা মতো যখন শেষবারের মতন কথা হয়েছিল তখন ও কানপুরে ছিল। নিশ্চয়ই কোনো পারিবারিক সমস্যা। এবার যান আপনি। ও হাসিনা হয়ে গেছে ভাদুইতে। হ্যাঁ,
ও আর একটা বিয়েও করেছে। কি ব্যাপার? 6 বছর আগে পাগলের মতো খুঁজছিলাম আমি ওকে, মানে হাসিনাকে। খুঁজে পাবার পর কি মারবার জন্য পাগল হয়ে গিয়েছিলে? রাগের মাথায় বাচ্চা মেয়েটাকে মেরে ফেললে? না তোমার লোকে করেছে? যখন ও পালিয়েছিল তখন যদি আমি জানতে পারতাম তাহলে নিশ্চয়ই ওকে নিয়ে আসতাম। আরে কিন্তু ওকে তো খুঁজেই পাইনি। ও কখন হাসিনা হয়ে গেল, ওর একটা সৎ মেয়ে ছিল, নিজের একটা বাচ্চাও হয়েছে, এইসব তো আপনাদের থেকে শুনছি আমি। আর একটা 8 বছরের বাচ্চার থেকে আমি কি শত্রুতা বার করবো স্যার? আর এখান থেকে আমি কি করে মারবো ওকে বলুন আপনি? মারতে তুমি পারোই, ঘৃণা হলো খুব খারাপ জিনিস। তোমার কাছে খুন করবার যথেষ্ট কারণ ছিল। ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। হ্যাঁ, কিন্তু এই বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার জন্য আমি নিজের আর আমার বউয়ের প্রাণে ঝুঁকি তো নিতে পারি না, না স্যার বলুন? 2 বছর আগে আমি আরেকটা বিয়ে করেছি, জেনে শুনে আমি নিজের সংসারে আগুন কেন লাগাবো স্যার? তোমার পুরুষত্বে চোট লেগেছিল, তুমি কষ্ট পাচ্ছিলে। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছিলাম, অবশ্যই পেয়েছিলাম, কিন্তু ওকে আমি হাতে পাইনি। স্যার আমি সাধারণ একজন মানুষ, আমি যখন মদ খাই আমার কিছু মনে থাকে না, কিন্তু ও যখন পালিয়ে গেল, তারপর যখন কষ্ট পেলাম তো এই চক্করে সব ছেড়ে গেল। তো আমি এমনি খুব কম খাই এখন। কি লাভ হবে আমার ওকে মেরে বলুন? এই 2টো ট্যাবলেট রাত্রে শোয়ার আগে, তোমার ভালো ঘুম আসবে। আর হ্যাঁ শাহিদ, তোমাকে নিজেকেও চেষ্টা করতে হবে ঘুমের জন্য। ট্রাই টু বি রিল্যাক্স, যাতে তোমার ভালো ঘুম আসে। এই চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, এই সব কিছুর মূল সেই প্রবলেম যেটা তোমাকে ভেতরে ভেতরে খেয়ে নিচ্ছে। সেই প্রবলেমকে নিজের মাথার ভেতরে ঢুকিয়ে রাখার থেকে ভালো তুমি সেটাকে মুখে আনো। তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যদি বুঝতে পারছো তাহলে কথা বলো। তুমি তোমার মায়ের সাথে কথা বলো, অন্য কারোর সাথে কথা বলো। তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো যখন তোমার মনে হয়। মুস্তাক আমাকে দোষ দিচ্ছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে ওর, যাতে আপনারা আমাকে বেশি করে সন্দেহ করেন। বরবাদ করার হুমকি তো তুই ওকে দিয়েছিলিস, কিছু কেড়ে নেওয়ার হুমকি। কেউ যদি মাথার ছাদ কেড়ে নেয় তাহলে তার জন্যে তো মুখ থেকে উল্টোপাল্টা কথাই বেরোবে। মুস্তাকের খারাপ চেয়েছিলাম আমি, কিন্তু ওই বাচ্চা মেয়ে আফরিনের নয়। ম্যাডাম, আমাদের অত পয়সা নেই, কিন্তু এতটাও নিচে নামতে পারবো না যতটা না ওই মুস্তাক। ও ব্যবসা করে আতরের, কিন্তু 1 নম্বরে ছোট লোক। বলবো কি করেছে আমার সঙ্গে? সত্যি বলতে হলে বল, আর যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না কৌশল। ম্যাডাম, আমার কাছে তো ওই লোভী মুস্তাকই সব থেকে বড় খবর। আমার আব্বুকে নিঃশেষ করে দিয়েছে ও পনির জন্যে, আর সেটাও বিয়ের 4 বছর পরেই, 2টো বাচ্চা হয়ে যাওয়ার পরেই। বিরক্ত হয়ে আমি পুলিশ স্টেশনে ওর নামে ডায়েরি করি আর জেলে বন্দি করে দিই ওকে। কন চেয়েছিল সেই কারণে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি দেখুন না আপনাদের ডায়েরিতে, আমার কাছে আজও সেই চিঠি আছে যার দরুন ওকে আমি জেলে পাঠিয়েছিলাম। তখন ও আমাকে জেলে দেখা করতে ডেকেছিল। আমি ভাবলাম ও ভালো হয়ে গেছে, হয়তো অনুতাপ আছে ওর, কিন্তু ওর অসভ্যতামিটা একটু দেখুন। তালাক তালাক তালাক! তোর এত বড় সাহস, তুই আমার উপরে কেস করেছিস, আমাকে জেলে পাঠালি। এবার তুই দেখতে থাক কসার, যদি তোর আমি জীবন না শেষ করে দিই না, তাহলে আমার নামও মুস্তাক নয়। তাহলে তুই তো নিজের নামটা বদলেই ফেল, কারণ তুই কিছু করবি আর আমি তার জবাব সুদ সমেত দেব না, তাহলে আমার নামও কৌসার না। সত্যি ভেঙে পড়েছিলাম আমি। আফজল আর ইউসুফও খুব ছোট ছিল, আর মুস্তাক টাকা পয়সাও কিছু দেয়নি, তার উপর বাড়িতে এত বড় একটা তালা লাগিয়ে চলে গেল। তারপর আর কি, ভেবে নিয়েছিলাম ছাড়বো না আমি। ওর বাড়ির সামনেই একটা পানের দোকান নিই, ওর উপর নজর রাখার জন্য যে কখন ফেরে ওই শয়তানটা। আর দেখুন, সেই শয়তানই এলো 4 বছর পর। আর সেও কিভাবে? কি নাম তোর? আমার নাম লুগনা। আপনার নাম কি? ভদ্রলোককে তার পরিচয় জিজ্ঞেস করতে নেই। এই বাড়িতে কি করছিস? আমার স্বামীর বাড়ি এটা, তার সঙ্গে থাকতে এসেছি। এই সব কিছু জানতে চাওয়ার আপনি কে? আমি হলাম তোর কাল, ঠিক করে মুখটা দেখে নে। এসব কি বলছেন আপনি? কে লুগনা? তার মানে মুস্তাক মিয়া আমাকে ছেড়ে নতুন বিয়ে করেছে, কিন্তু নিজের এই বেগমকে একবারও বলেছ কি তুমি যে এই শহরে একটা নয় 2-2টো সন্তান আছে তোমার, যাদের দেখাশোনার জন্য তুমি এতগুলো বছরেও একটা টাকাও দাওনি? আমাকে তো ভুলেই যাও। লুগনা, ভিতরে যাও, আফরিন কাঁদছে। আরে দাঁড়াও লুগনা বেগম, নিজের এই স্বামীর চরিত্র সম্পর্কে তো একটু জেনে যাও। আফরিন তো কি, তুমি নিজেও দুমড়ে দুমড়ে কাঁদবে,
এই মেয়েটা কি বলছে গো? লুগনা, তুমি ভেতরে যাও, যাও। চল শালি, বেরো এখান থেকে, নাহলে লাথি মেরে বের করবো এখান থেকে। আমার না তোর সঙ্গে সম্পর্ক আছে আর না তোর বাচ্চাদের সঙ্গে। ও লুগনার সাথে আনন্দেই ছিল, আর তারপর যখন মন ভরে গেল, চাহিদাগুলো মিটে গেল, তখন আতরের খালি শিশির মতো ফেলে দিল লুগনাকেও। কসার, একটা বেনারসি পান দে তো। বিনা পয়সা তো দেব না, আর তোমার আর আমার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। এনে। ইউসুফ আর আফজল কেমন আছে? বাহ, আজ এত বছর পর নিজের বাচ্চাদের কথা জিজ্ঞেস করছো? সবকিছু ঠিকঠাক আছে তো? বলো, এভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো কেন? লুগনার আম্মি আব্বু কি পণ দিতে বারণ করে দিয়েছে? ঘর থেকে বের করে দিয়েছি ওই মেয়ে ছেলেকে। কুকুরের লেজ কখনো সোজা হয় না। আরে মাত্র 2 বছরের আফরিন, লুগনা কোথায় নিয়ে ঘুরে বেড়াবে ওকে? ছেড়ে দিলে না ওকে আমার মতো? আফরিনকে আমি নিজের কাছে রেখে দিয়েছি, ওকে আমি মানুষ করব। তুই ইউসুফ আর আফজলকে নিয়ে আমার কাছে আবার ফিরে আয়, আমরা আবার বিয়ে করব, আমরা নতুন করে জীবন শুরু করব। কসার, এত বছরের বদলা নেওয়ার আগুনটা যেন ক্ষণিকের মধ্যে নিভে গেল ম্যাডাম। সেই জন্য ইউসুফ আর আফজলকে নিয়ে মুস্তাকের কাছে ফিরে যাই। সব কিছু ভুলে টুলে আরও একবার নিকা করে নিই আমি মুস্তাকের সঙ্গে। আর আফরিন? আফরিনকে আমি 2 বছর অবধি মানুষ করেছি, ও যেন আমার জীবনের একটা অংশ ছিল। তারপর কি? কুকুরের লেজ আবার বেঁকে গেল। সত্যি বলতে পুরুষ জাতিকে সব জায়গায় ঠকানোতে আর নিজের মন মতো চলার মধ্যে সময় আর সুযোগ দুটোই থাকে। যখন ইচ্ছে নিকাহ করে নিল, যখন ইচ্ছে তালাক বলে দিল। তারপর আরও একবার আমাকে মুস্তাক তালাক দিয়ে দিল। কিন্তু এবার আমিও ঠিক করে নিয়েছিলাম, কোনো কিছু না ভেবে এঁটেছিলাম আমি। বললাম বাড়ি ছাড়বো না, তুই বেরিয়ে যা। আর তারপর মুস্তাক আফরিনকে নিয়ে চলে গেল। বাড়ি কবে বিক্রি হলো? এই তো 4 মাস আগেরই কথা। বাড়ি বিক্রি করে দিল না বলেই, লুকিয়ে লুকিয়ে। আমার ঘর কসার, কাউকে দেই আর দান করে দিই সেটা আমার ব্যাপার, তোর কোনো অধিকার নেই এই সম্পর্কে বলার। আরে তোর দুটো বাচ্চার মা আমি হলাম সে যাকে তুই একটা পয়সা দিস না বাড়ির খরচের জন্যে, আর তার উপর আমার মাথার ছাদটা কেড়ে নিচ্ছিস। এবার তুই দেখ দেখ আমি তোর থেকে কি কেড়ে নি, শেষ করে দেব তোকে। আমি আব্বু অ্যাডভান্সও নিয়ে নিয়েছে, আর আমাদের বাড়িটা না ওই রাশিদ খানকে বেচে দিয়েছে। ও আবার নিকা করে নিজে ভাদুইতে আবার ঘর সংসার করছে, আর আমাদের বাড়ি কেড়ে নিচ্ছে। কেড়ে নিতে পারবে না, এবার আর আমরা বাড়ি থেকে নড়বই না। আপনি বলুন ম্যাডাম, আফরিনকে মারলে মুস্তাকের বাড়িটা আমার হয়ে যেত না তো? তাহলে আমি কেন মারবো আফরিনকে? প্রতিশোধ নেওয়ার জন্য? হাসিনা আর মুস্তাককে ফাঁসানোর জন্য? রাগ তো ছিল, আর প্রকাশও করতে চেয়েছি, কিন্তু মুস্তাকের উপর। আর যদি কাউকে পাঠানোরই ছিল আমার, তাহলে আমি মুস্তাককেই মারতাম না, আফরিনকে কেন? এটা ইউসুফ নাকি আফজল? ইউসুফ আর আফজল আফরিনের দাদা ছিল ম্যাডাম। সৎ, তাও 2 বছরের জন্য। তোর 2 ছেলে কিন্তু চোর কসার। বাবা শাসন তো আর পাইনি, সেই জন্যেই। আর বাবা যখন দ্বিতীয়বার ফিরেও এলো, তখন অনেক দেরি হয়ে গেছিল। কিন্তু এই কথাটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি ম্যাডাম যে আমার 2 ছেলে মানুষ হয়নি ঠিকই, কিন্তু মুস্তাকের মতো ছোট লোক নয়। লুবনা? অনেক অত্যাচার করে বার করে দিয়েছি লুবনাকে, কিন্তু কেউ নিজের জন্ম দেওয়া সন্তানকে কি করে মারতে পারে? না না না, আমার তো মনে হয় এই সব কিছু করেছে মুস্তাক, অথবা যে এখন আছে ওর সঙ্গে। হাসিনা? হ্যাঁ হাসিনা ম্যাডাম, আমার মনে হয় যে হাসিনা আমার থেকে আর লুবনা দুজনের থেকে বেশি চালাক, আর সেই জন্যই হয়তো মুস্তাক ওকে তালাক দিতে পারছে না। এখন ওই নাটকটা করছে সান্ত্বনা পাওয়ার জন্যে। ম্যাডাম, মুস্তাকের উপর একদম বিশ্বাস করা যায় না, আর ও তো ঝাড়ফুঁকও করে বেড়ায়। ঝাড়ফুঁক? আর আমি পরিষ্কার জিজ্ঞাসা করছি, ঝাড়ফুঁক করো কি করো না? বিক্রি করো তো তাবিজ? আমি শুধু আতর বিক্রি করি আর একটু ধ্যান জ্ঞান করি। ধ্যান জ্ঞান? এটা আবার কি? লোকেরা সমস্যা নিয়ে আমার কাছে আসে, আর আমি ধ্যানের মাধ্যমে তার সমাধান খুঁজি।
দেখি মাথাটা নিচু করো। এই নাও, তোমার ছেলের ডান হাতে এটা বেঁধে দিও, এইখানটায়। জ্বর সেরে যাবে, আর কোনো অশুভ শক্তি তোমার বাড়িতে আসার সাহস পাবে না। এটা কোনো কালা জাদু নয় স্যার, এটা শুধুমাত্র দোয়া, লোকেদের সাহায্য করার জন্য আর লোকেদের ভালো রাখার জন্য। তোমার এই কি বলে দোয়া যাই হোক না কেন, ধ্যান করো আর বলো যে আফরিনকে খুন কে করেছে। এটা স্যার আপনাকে তো বলেইছি, কিন্তু স্যার আপনি তো শুনলেনই না। হাসিনা হাসিনা হাসিনা। শুনলাম আর বিশ্বাসও করলাম তোমার কথা। এখন একটু এটাও বলো যে ওই দুপুর বেলায় তোমার বাড়িতে এই যে মুখ ঢাকা লোকটা এসেছিল, এটা কে ছিল? যদি আমার এতটা শক্তি থাকতো না, তাহলে আমার আফরিনের মৃত্যু আগেই দেখে নিতাম। আমি কি স্যার ওকে বাঁচাতাম না? আমি স্যার খুবই সামান্য মানুষ, ছোটখাটো সমস্যার সমাধান করি, যেমন পড়াশুনো, জ্বর, এইসব। এছাড়া আমি কিচ্ছু পারি না। তাহলে একটা ছোট্ট সমস্যার সমাধান করো। ইব্রাহিমের বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা আছে, সেটা সেই মুহূর্তেই বন্ধ কেন হলো যখন আফরিন খুন হলো? ব্যাপারটা কি? ইব্রাহিমের সাথে শত্রুতা আছে তোমার? কি লোক আছো তুমি? ইব্রাহিম এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আমি তো আপনাকে বললামই যে হাসিনা নিশ্চয়ই এই লোকটাকে পাঠিয়েছে। কেন? তোমার প্রথম দুই স্ত্রীর তোমার থেকে কি পেয়েছে? এক পয়সাও নয়, উল্টে তুমি তাদের বাড়ি ছাড়া করেছো। তোমার বাচ্চাটাকে খুন করে হাসিনা কি এমন সম্পত্তি পাবে? তাহলে স্যার কি আমার মেয়েকে আমি মেরেছি? নিজের বাবা আমি, ওর মাকে ছাড়া আমি 2 বছর মানুষ করেছি ওকে, ও আমার জীবন ছিল। তাহলে ইউসুফ আর আফজাল তোমার কি ছিল? ওদের তো কসার আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওদের দুধ খাইয়ে না বিষ খাইয়ে বড় করেছে ওই ডাইনি। জাদু টোনা তুকতাক আর টোটকা তো হাসিনা আপনাদের ওপর করেছে। তাই আপনারা ওর হয়ে বলছেন। আমি হাসিনাকে এই জন্যই বিয়ে করেছিলাম যাতে আমার মেয়েটা মায়ের ভালোবাসা পায়। এই জন্যই তুমি হাসিনাকে রোজ ওষুধ দিয়ে দিয়ে মা হতে দাওনি তাকে। আবার ওর হয়ে কথা বলছেন। আপনারা যখন ঠিক করেই ফেলেছেন যে আপনারা আমার মেয়েটার খুনিকে ধরবেন না, তাহলে এসব কেন করছেন? আমাকেও ঝুলিয়ে দিন না ফাঁসিতে। এমনিতে আফরিন মারা যাওয়ার পরে আমার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। এখন অর্ধেকটা তো বাকি আছে না মুস্তাক? বিশ্বাস করো, আমি তোমার এই ঝাড়ফুঁক ধ্যান ট্যান না করেই নিজের অভিজ্ঞতাতে একটা কথা বলতে পারি। এই যে তোমার আতর আছে না, এই আতরের সুগন্ধ নেই, দুর্গন্ধ আছে। কয়েক বছর ধরে আমি এখানেই ধ্যান জ্ঞান করি। ভালো করে দেখুন, কোনো তুকতাকের কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা? এটা তো তোমার সাইড বিজনেস। কবে থেকে চলছে? কোন ধরনের লোক আসছে এখানে? কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড নেই স্যার। যে সমস্ত লোকেদের অসুবিধে হয় তারাই আমাকে খুঁজে নেয় স্যার, আমি নিজে কিছু করি না। তবে করাও? করাই? কি করাই আমি স্যার? সেটা তো তাড়াতাড়ি বলবে। আগে এটা বলো, এটা কে? তুমি জানো মুস্তাক? জানো তুমি? সমস্ত জেলার বাইরের সমস্ত হিস্ট্রি সিটারকে আমরা কাপড় দিয়ে মোড়ালাম, যার উপর একবারও কোনো খুনের চার্জ হয়েছিল, কিন্তু আমরা হাতে কিছুই পেলাম না। কেসের সাথে জড়িত সমস্ত সাসপেক্টের উপর কড়া নজর রাখা হচ্ছিল। প্রতিটা দিন চলে যাওয়ার সাথে সাথে মুস্তাকের উপর আমাদের সন্দেহ দৃঢ় হচ্ছিল, কিন্তু আফরিনের খুনের উদ্দেশ্য সামনে আসছিল না। ম্যাডাম, আমাদের লিস্টের প্রায় আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি, কিন্তু আফরিনকে মেরে ফেলার পরে কে লাভবান হতো সেটা ঠিক জানা যাচ্ছে না। আচ্ছা, ব্যাপারটা এমন নয় তো যে বাচ্চাটা কিছু দেখে নিয়েছিল বা শুনে নিয়েছিল যার কারণে কারোর ক্ষতি হতো বা কেউ বিপদে পড়তো? মানে অ্যাফেয়ার কোনো ব্যাপার? কিন্তু এক্ষেত্রে বিপদ তো শুধুমাত্র হাসিনার হতে পারে। মুস্তাকের নিজের মেয়েকে নিয়ে কি প্রবলেম হতে পারে? আচ্ছা, এরকম নয় তো হাসিনার প্রতিবেশী ইব্রাহিমের সাথে কিছু চলছিল? আমারও বেশ সন্দেহ হয় ইব্রাহিমকে। ওর পুরো হিসাব বার করে রেখেছি। ও কার্পেন্টারের কাজ করে। ওটা ওর নিজের দোকান নয় ম্যাডাম, ও শুধু ওখানে কাজ করে। একরকম ওই দিনমজুর গোছের ধরতে পারেন। এরকম একটা লোকের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা, ব্যাপারটা অদ্ভুত না? আরও একটা ব্যাপার কিন্তু অদ্ভুত। ঠিক খুনের সময় ইব্রাহিমের বাড়ির বাইরের ক্যামেরা অফ হয়ে গেছিল। ম্যাডাম, দুটো জুটি আছে, মুস্তাক, হাসিনা, ইব্রাহিম আর নাজিয়া। এদের মধ্যে ক্রস কানেকশন আছে মনে হয়। আচ্ছা, এমন নয় তো সন্দেহের বশে ইব্রাহিম বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল? হতে পারে ম্যাডাম। রাগ মুস্তাকের উপর ছিল, প্রতিশোধ নেওয়ার জন্য আফরিনকেই মেরে ফেলেছে, বা ইব্রাহিম হাসিনাকে আফরিন একসঙ্গে দেখে নিয়েছিল, তাই বাচ্চাটাকেই মেরে ফেললো। স্যার, কানপুরে লুগনার খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে কিছু ইনফরমেশন? স্যার, কানপুর পুলিশ যখন লুগনাকে আফরিনের খুনের ব্যাপারে বলল, ও চমকে উঠেছিল। আমি বুঝতে পারছি না এসব কি বলছেন আপনারা। মুস্তাক যখন আফরিনকে ছিনে নিল আপনার কাছ থেকে, কষ্ট তো নিশ্চয়ই পেয়েছিলেন আপনি। এর সাথে আপনার কি সম্পর্ক? এটা আমার মুস্তাক আর আফরিনের ব্যক্তিগত ব্যাপার। এখন এই ব্যাপারটা আপনার আর মুস্তাকের মধ্যেই নেই। কিন্তু কি সব বাজে কথা বলছেন আপনি? আপনি কি সত্যিই জানেন না আফরিনের ব্যাপারে? কি? ওকে খুন করা হয়েছে। কি?
কি বলছে? আমার আফরিন কি করে হলো? কে করলো? প্রায় 1 সপ্তাহ হতে চললো এই ঘটনাটার। আর আপনি আবার কাউকে পাঠাননি তো ওখানে? 6 বছর হয়ে গেছে। ওই জানোয়ার মুস্তাক আমার সঙ্গে আমার মেয়ের ফোনে পর্যন্ত কথা হতে দেয়নি। এত সামর্থ্য নেই আমার যে কোর্ট কাচারিতে কেস করে লড়াই করে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো। শুধু প্রতিদিন আমি ওর কথাই ভাবি, আর প্রতিটা রাতে ওর কথা ভেবে ভেবে ঘুমিয়ে পড়ি। আর আপনি আমাকে বলছেন যে আমি নাকি? আর 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত মুস্তাক একবার ফোন করেও আমাকে বলেনি। যদিও বোঝাই হয়ে উঠেছিল তাহলে আমাকে বলতো, আমি নিচে গিয়ে নিয়ে আসতাম ওকে। প্রাণে মেরে ফেলার কি দরকার ছিল? সাহেব, এটা ওরই কাজ। অন্য কোনো মেয়েকে পেয়ে গেছে বুঝি, আর আপনি না দায়িত্ব নিতে চাইনি ও আর। স্যার, কৌসারের মতো লুগনাও মুস্তাকের নামই নিচ্ছে। কৌসারের 2 ছেলে ইউসুফ আর আফজাল, দুজনকেই জনপুর পুলিশ ধরেছে আর ধোলাই করেছে। স্যার, কৌশলের 2 ছেলেকে ভালো ধোলাই দেওয়া হলো, কিন্তু ওরা বারবার বলছে এর মধ্যে ওদের হাত নেই। ওরাও মুস্তাকের দিকেই আঙুল তুলছে। হয়তো কৌসার ওর ছেলেদের দিয়ে নয়, বরং অন্য কাউকে দিয়ে কাজ করিয়েছে। স্যার, কৌসারের কল রেকর্ড স্ক্যান করেছি আমি, সবকিছু ক্লিন আছে স্যার। মনে হচ্ছে না ও ইনভলভ আছে। স্যার, মুস্তাকের 2 প্রাক্তন স্ত্রী লুগনা আর কৌসারও মুস্তাকের বর্তমান বইয়ের মতো মুস্তাকের দিকে আঙুল তুলছে। হাসিনা আফরিনকে পাঠিয়েছিল দরজা খোলার জন্য, আর আফরিন মারা গেল। এখন প্রশ্নটাই যে টার্গেট কি আফরিন ছিল নাকি টার্গেট হাসিনা ছিল, আর আফরিন ভুলবশত মারা গেল? এটা যদি আমরা মেনেও নিই যে আফরিনকে ভুল করে মারা হয়েছে, কিন্তু টার্গেট হাসিনা ছিল, কিন্তু ও যেহেতু দরজায় ছিল না, তাই খুনি তাড়াতাড়িতে বা রাগের মাথায় আফরিনকেই মেরে দেয়। মুস্তাকের সন্দেহ ছিল যে হাসিনা আর পারভেজের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এটাও হতে পারে মুস্তাক কাউকে পাঠিয়েছে হাসিনাকে মারার জন্য। খুনির কোনো ভুল হলো, আর ভুল করে সে আফরিনকে মেরে দিল। স্যার, একমাত্র এই মুখ ঢাকা লোকটাই আমাদের সব অন্ধকার দূর করতে পারবে যে আফরিনকে কে আর কেন মেরেছিল। শাহিদকে আমরা 2 দিনের জন্য অবজারভেশনে রাখবো। যদি ওর ডিপ্রেশন বা চুপ করে থাকা বেড়ে যেতে থাকে, তাহলে আমাদের ওকে হেভি ডোজ দিতে হবে। এমন কি আছে যেটা ওকে ভেতরে ভেতরে খেয়ে নিচ্ছে, ও বলছেও না? এমন কি আছে যেটা ওকে বিরক্ত করছে? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? আমি কিচ্ছু জানি না ডাক্তারবাবু। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে শাহিদ, এটা খেয়ে নাও। হ্যাঁ ম্যাডাম। আপনার ছেলে সোহেল বাড়িতে আছে? দেখলে আন্টি, আমার হাত ওই অবধি পৌঁছাচ্ছিলই না। তারপর জাম্প মেরে ট্রাই করলাম টিভি অন করার জন্যে, তখনই সিসিটিভি সুইচে হাত লেগে গেছিল আর অফ হয়ে গেল। তার মানে তুমি যখন এটা করেছিলে তুমি বুঝতে পেরেছিলে যে তোমার হাত লেগে সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গেছে, তাই না? ম্যাডাম, এ কি করে জানতে পারবে? এটা তো ভুল করে হয়েছে না? ও তো হরদমই এরকম করে ফেলে, ভীষণ দুষ্টু। ও পাশেই শাবনাম থাকে, তাই না? হ্যাঁ। কেন? সোহেলকে কিছুক্ষণের জন্য ওখানে রেখে আসুন, আপনার সাথে কথা আছে আমার। কি ব্যাপারে? 2টো মিথ্যের ব্যাপারে। 2টো মিথ্যে? হ্যাঁ, 2টো মিথ্যে। প্রথম মিথ্যে, তোমরা দুজন সোহেলকে দিয়ে বলিয়েছো যে সিসিটিভি সুইচ ভুল করে অফ হয়েছে, যেটা আসলে হয়নি নাজিয়া। সিসিটিভি ইচ্ছাকৃত বন্ধ করেছিল ইব্রাহিম। আর দ্বিতীয় মিথ্যে, নাজিয়া তুমি এতদিন ধরে বলে আসছো তুমি কিচ্ছু জানো না, কিন্তু তুমি সব কিছু জানো। তুমি জানো যে ইব্রাহিমই আফরিনকে খুন করেছে এই লোকটাকে পাঠিয়ে। আর ইব্রাহিম ওই সিসিটিভি তোমার জন্য লাগিয়েছিল না? ইব্রাহিম তোমাকে আর মুস্তাককে হাতে নাতে ধরতে চেয়েছে। আজে বাজে কথা বলছেন স্যার আপনি। এর থেকেও খারাপ কাজ তো তুই করেছিস ইব্রাহিম। আমাদের কাছে প্রমাণ আছে তোর আর হাসিনার চক্করের ব্যাপারে। ফালতু কথা বলছেন স্যার আপনি। আফরিন তোদের সম্পর্কের বাধা ছিল। হাসিনা আগে থেকে আফরিনকে পছন্দ করতো না। 1 তীর 2টো নিশানা। আফরিনের জীবন চিরকালের জন্য শেষ, আর তোদের সম্পর্ক শুরু। স্যার আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি হাসিনার সঙ্গে অবৈধ সম্পর্ক করব, আর সেই সম্পর্কে নজরদারি করার জন্য আমি আমার বাড়ির সামনে সিসিটিভি লাগাবো, যাতে আমি কখন হাসিনার সঙ্গে দেখা করি, কখন ওর বাড়ি যাই, সে সব কিছু রেকর্ডিং হয়ে যাক। তাহলে তুই কিসের কিসের রেকর্ডিং করছিলি ইব্রাহিম? হ্যাঁ, নাজিয়ার সম্পর্কের, মুস্তাকের সাথে? হ্যাঁ,
নাজিয়া, এই ব্যাপারটার পুরো প্রমাণ আমাদের কাছে আছে যে ইব্রাহিম জেনে গেছিল তোমার আর মুস্তাকের চক্করের ব্যাপারে। এরম কিছুই না ম্যাডাম, এসবই মিথ্যে। তোমার আওয়াজ শুনে তো সেটা মনে হচ্ছে না যে এইসব মিথ্যে। এসব নাটক ছেড়ে দাও, আসল কথায় এসো। এটা বলো, এই লোকটা কে যাকে পাঠিয়ে ইব্রাহিম আফরিনকে মেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিসিটিভিটা নাজিয়ার জন্য লাগিয়েছিলাম। সন্দেহ করতাম নাজিয়াকে কার সাথে যাচ্ছে, কেউ দেখা করতে আসছে। মানে মুস্তাক? মুস্তাক? মুস্তাকই না ওই স্যার। নাজিয়া বলেছে আপনাকে? কি 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 বলেছে আপনাকে? বলো নাজিয়া। একজন মহিলার উপর কিভাবে নজর রাখা হচ্ছে, কত সহজেই তাকে সন্দেহ করা হয়। একটু কিছুক্ষণ বাড়ির বাইরে থাকলে বা কারোর সাথে কথা বললে তার চরিত্রে দাগ দিয়ে দেওয়া হয়, তাকে অপমান করা হয়। আপনিও তো একজন মহিলা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থাটা ঠিক কি। এই সময় আমি শুধু একজন পুলিশ অফিসার। আমি এটা জানতে ইন্টারেস্টেড নই যে তোমার উপর কি চলছে। আমি শুধু এটা জানতে চাই কি হয়েছিল, সত্যিটা কি। সত্যিটা হলো, সম্পর্কে সৎ থাকা সত্ত্বেও, আমার সব ত্যাগ করা সত্ত্বেও আমার স্বামী আমায় সন্দেহ করে, আর সেই সন্দেহের বশে ইব্রাহিম আফরিনকে মেরে ফেললো। আমি জানি না ইব্রাহিম কি করেছে। আমি শুধু এটাই জানি যে ওই সিসিটিভিটাই আমার সম্মানের হানি করে। ওটা দেখলেই না আমার ঘেন্না করে ম্যাডাম। সোহেল ভুল করে সেই দিন ওই সময় ওটাকে বন্ধ করে ফেলেছিল। ওটা একটা কোইন্সিডেন্স ছিল। আপনি মানুন আর নাই মানুন ম্যাডাম, কিন্তু এটাই সত্যি। সত্যিটা কি আমি জানি না, কিন্তু যদি মুস্তাকের সঙ্গে নাজিয়ার কোনো ব্যাপার থাকতো, তাও আমি একটা নিষ্পাপ শিশুকে কেন মারবো স্যার? আর স্যার একটা কথা আমার শান্তির জন্য বলে দিন, যেটা এক্ষুনি বললেন ওটা সত্যি? মুস্তাকই ছিল না ওই? আমরা কিছু বলিনি, সন্দেহ করছি। মুস্তাকের ওপর বদলা নিতে গিয়ে বাচ্চাটাকে মারলি তুই। আমি মারিনি স্যার। যদি সম্পর্কের কথা জানতেও পারতাম তাহলে নাজিয়া নয়তো মুস্তাককে, না হলে দুজনকে মেরে ফেলতাম আমি, না হলে নাজিয়াকে অন্তত ডিভোর্স দিয়ে দিতাম আমি। কিন্তু একটা বাচ্চার উপর নিজের রাগ বের করতাম না স্যার। সন্দেহ করি কিন্তু নৃশংস নই। আরো একবার আমরা অন্ধকারে চারিদিকেই তীর চালাচ্ছিলাম। আমাদের অনুসন্ধানের জন্য যে সমস্ত সম্ভাবনা দেখা দিচ্ছিল, সেখানে সন্দেহভাজনদের বাড়িতে অদ্ভুত আচরণ দেখা গেল। আফরিনের খুনের সম্পর্কগুলোর মধ্যে ভীষণভাবে ভাঙন দেখা গেল। তুমি জাফরকে নিয়ে কোথাও যেতে চাইলে যেতে পারো, আমি আটকাবো না। পুলিশ বলে দিয়েছে যে আমি কোথাও যেতে পারবো না। ওনারা বলেছেন তুমি ভাদই ছেড়ে যেতে পারবে না। তার মানে এই নয় যে আমার বাড়িতে তোমাকে থাকতে হবে। আচ্ছা, তোমার বাড়ি? 4টে দেওয়াল থাকলেই একটা বাড়ি হয় না, বড় থাকার জায়গার দরকার। আর এই জায়গাটা তোমার মনের মতোই ছোট। পারভেজের বাড়ি তো অনেক বড়, ওখানে কেন যাচ্ছে না? আর জাফর বাবার ভালোবাসাও পেয়ে যাবে, সবাই আনন্দে থাকবে। তুমি, আমি আর পারভেজ। শোনো মুস্তাক, আমাকে তোমার 2 বউয়ের মতো ভেবো না যে ভিজে বেড়ালের মতো চুপ করে থাকবে। কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব তোমাকে আমি। এটা প্রমাণ করে ছাড়বো যে জাফর তোমারই সন্তান। এত টাকা উসুল করবো তোমার থেকে যে এরপর অন্য কোনো মহিলাকে নিয়ে খেলা করার আগে 2বার ভাববে তুমি। তার মানে তুমি অর্থের লোভে আফরিনকে খুন করিয়েছো? আফরিনকে তুমি খুন করিয়েছো, কারণ তোমার শরীরে কোনো মানুষের রক্ত নেই। পচা নর্দমার নোংরা পাক বইছে তোমার শিরায় শিরায়। শুয়োরের বাচ্চা কোথাকার বিষধর সাপ তুই। সলিড তোকে হাত তোলার কথা ভাববিও না তুই। হাসিনা হয়ে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আসল নাম বর্ষা। এর পরের বার হাত তুললে না, তোর হাত দুটো কেটে রেখে দেব। কথা বলার মতো অবস্থায় থাকবি না। এমন কি আছে মুস্তাকের কাছে যা আমার কাছে নেই? হ্যাঁ বল 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 বল। ওর সাথে দেখা করতিস না? ওই তোর প্রেমিক না? আমার কোনো প্রেমিক নেই। পুলিশ তোকে সন্দেহ করলো কি করে? ওরা তো আমার মতো পাগল নয় না? নয় না? ওরা কি করে জানতে পারলো? কি প্রমাণ পেয়েছে ওরা? বল বল, কি প্রমাণ পেয়েছে? কি প্রমাণ পেয়েছে? ওরা কি করে জানতে পারলো?
ম্যাডাম নাজিয়া বলছি। তোমার ফোনের জন্যই আমি ওয়েট করছিলাম নাজিয়া। এবার তো সত্যিটা বলবে। ম্যাডাম সত্যিটা আপনি জেনে নিন, শুধু আমার একটা কথা শুনুন। হ্যাঁ তুমি বলো। মুস্তাকের সাথে কিন্তু আমার কোনো চক্কর ছিল না, বরং ও ও আমার সুযোগ নিচ্ছিল। কেমন সুযোগ? আমার স্বামীর কাজ ঠিকমতো হচ্ছিল না, খুব অভাব ছিল, বাড়িতে কষ্টের পরিবেশ ছিল। এটা মোটামুটি 7-8 মাস আগের কথা। মন হালকা করার জন্য আমি এমনি একবার মুস্তাককে এইসব কথা বলেছিলাম। তখন ও বলেছিল ও দোয়া করবে আর তাবিজ দেবে, যাতে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। মুস্তাককে বিশ্বাস না করার মতো কোনো ব্যাপারই ছিল না ম্যাডাম। মুস্তাক ভাই বলতাম আমি ওনাকে। তাবিজ দেওয়ার নাম করে উনি আমাকে কিছু শোকান, আর আমি ভাবলাম এটা হয়তো দুয়ারই কোনো অংশ। রেপ করেছিল ও তোমার? নাজিয়া দেখো, নাজিয়া ভয় পেও না, বলো। ম্যাডাম অজ্ঞান অবস্থার সুযোগ নিয়েছিল, আর যখন জ্ঞান এলো তো আমায় হুমকি দিয়েছিল। ভিডিও বানিয়েছিল? ও বলেছিল যে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি তো দেখিনি। ও বলেছিল আমি যদি আমার মুখ খুলি তো ওই ভিডিও ইব্রাহিম আর পাড়ার সবাইকে দেখিয়ে দেবে। তারপর এটা বারবার হতো? যখনই ডাকতো তখনই যেতে হতো। নাজিয়া তুমি আমাদের কাছে আসতে, একবার ওর নামে কমপ্লেন করে তো দেখতে, আচ্ছা করে ধোলাই দিতাম ওকে। তার সাথে আমার সম্মানও চলে যেত। ব্যাস ব্যাস ম্যাডাম, এটাই বলার ছিল। আফরিনের খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ইব্রাহিম আমায় সন্দেহ করত, কারণ আমায় ওই কুত্তা মুস্তাকের সঙ্গে দেখা করতে যেতে হতো। কিন্তু ব্যাস আর সহ্য করতে পারছিলাম না ম্যাডাম, তাই জন্য আপনাকে বললাম। আর আর একটা কথা বলার ছিল আপনার ম্যাডাম। হ্যাঁ বলো নাজিয়া। আমি শুধু একলা না, এই পাড়ায় আরো অনেকেই আছে যার সাথে এরম হয়েছে। আর কারা কারা আছে নাম বলো। মরে যাব কিন্তু নাম বলবো না। আর আপনিও দয়া করে আমার নাম প্রকাশ্যে আনবেন না। নাজিয়া এরকম ভাবে হয় না, তোমাকে সামনে এসে অভিযোগ জানাতে হবে, আর ওই সব মহিলাদেরও সাথে আনতে হবে। এটা হবে না ম্যাডাম, যদি আপনি জেদ করেন তো মনে করুন আমাদের কথাই হয়নি। এখানে আমরা বাঘের খোঁজে বেরিয়েছি, আর শেষমেশ বেরোলো একটা পচা গলা ইঁদুর। স্যার হতে পারে মুস্তাকের কোনো ভিকটিমই বদলা নেওয়ার জন্য করেছে। স্যার আমি নাজিয়াকে অনেক বোঝালাম, কিন্তু ও বারবার একই কথা বলছে যে ও আর না বাকি মহিলারা আসবে অভিযোগ করাতে। সবাই বদনামের খুব ভয় পাচ্ছে স্যার। মনে তো হচ্ছে তোর বাচ্চার খুনের জন্য তোর উপরেই চাষির জাতি দিই। কে আপনাদের ভুল বুঝিয়েছে স্যার? আমি কোনো মহিলাকে ব্যবহার করিনি স্যার। এখানে সেই সমস্ত মহিলার নাম লেখ যাদের সাথে জোর করে এরকম করেছিস, তাড়াতাড়ি লেখ। স্যার এটা আমার বিরুদ্ধে খুব বাজে একটা ষড়যন্ত্র। আমি কোনো মহিলাকে ব্যবহার করিনি স্যার। যেটা স্যার আমি করিনি তার জন্য আমার মেয়ে কেন সাজা পাবে স্যার? এরা আমাকে মিথ্যে। আশফাক বল। স্যার মানসিক রোগের ডাক্তার নরেশ পুরী, ওনার ক্লিনিকে একটা ছোট্ট ওয়ার্ড আছে। সাইদ সিদ্দিকী ওখানেই আছে। কে সাইদ সিদ্দিকী? বিদ্যুৎ বিভাগের ক্লাস 3 লাইনের কর্মচারী। এই সাইদের কি সম্পর্ক আফরিনের মার্ডারে? হয়তো এই মার্ডার করেছে স্যার। ওই ক্লিনিকে একটা অ্যাটেন্ডার আছে রনক সিং, আমার বন্ধু, ওই আমাকে বলল। আশফাকদা একটা কথা আছে, আজ যখন সাইদ সিদ্দিকের ঘরে আমি ওষুধ খাওয়াতে গেলাম তখনও ঘুমের ঘরে কি একটা বলছিল। ক্ষমা ক্ষমা করে, ক্ষমা করে দল্লা, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে আমার থেকে। বাচ্চাটাকে আমি মারতে চাইনি, বাচ্চাটাকে আমি মারতে চাইনি, আমাদেরকে ভুল হয়ে গেছে। যখন ও বাচ্চার কথা বললো তখন আমি আন্দাজ করলাম। তুমি ওই দিনকে আমাকে একটা ছবি দেখিয়েছিলে না, বলছিলে যে একটা বাচ্চার মার্ডার হয়েছে হাসিমনগরে। এই ছেলেটা হতে পারে আফরিনের খুনি। সাহিদের মায়ের নাম হলো রুবিনা। স্যার আমি আমার দুটো মেয়েকে হাসিমনগরে ফিল্ডিংয়ে লাগিয়েছি। ওরা খুব বুদ্ধি করে অনেকের থেকে খোঁজ করেছে। এই মুস্তাকের দুষ্কর্মগুলো কি সত্যি কথা? 16 আনাই সত্যি স্যার, এর লম্বা লিস্ট আছে। কিন্তু এর সাথে শাহিদের কি শত্রুতা ছিল? সে কি ছেলেদের সাথেও এরকম করেছিল?
শাহিদ সিদ্দিকী আমাদের দেখে চমকে উঠল। তার মনে হয়েছিল আসল সত্যিটা তার মা আমাদের কাছে বলে দিয়েছে, কিন্তু আসল হলো এটাই যে ও নিজেই ঘুমের ঘোরে বলে নিজেকেই নিজে ধরা দিল। কিন্তু আসল সত্যিটা হলো সেই ব্যাপারটা জানেই না। কি চাই আপনার? বলুন না কি চাই। কেন শাহিদ, কিসের উপর রাগ তুমি বের করলে? নাকি এটা কোনো প্রতিহিংসা? আমার এই বাচ্চাটাকে মারা উচিত ছিল না স্যার। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। কিন্তু আমি এই বাচ্চাটাকে মারতে চাইনি স্যার। তাহলে তুমি কাকে মারতে চেয়েছিলে? আপনি জানতেন, 18ই অক্টোবর থেকে আপনি জানতেন তাই না, যে আপনার ছেলে শাহিদই আফরিনকে খুন করেছে? না, শাহিদ খুন করেনি। ও একটা ভুল করে ফেলেছে, যার জন্য ও কোনোভাবে দায়ী নয়। তাহলে কে দায়ী রুবিনা? আমি। শাহিদ, কি হলো কি তোর? এরকম হাঁপাচ্ছিস কেন? আমি 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 একটা বাচ্চার খুন করে ফেলেছি। আমি হায় আল্লাহ, কি বলছিস কি তুই? কোন বাচ্চা? মুস্তাক হাতরওয়ালার মেয়ের খুন করে ফেলেছি আমি। আমি আমি মুস্তাককে মারতে গেছিলাম। আমি ওর বাড়ির দরজা তো ওর মেয়ে খুলেছিল। আমি জানি না কি হয়ে গেল আমার, আর আমি ওর গলা টিপে দিয়েছি। আমি ওই ছোট বাচ্চাটাকে মেরে ফেলেছি। এসব কিছু আমার জন্য হয়েছে ম্যাডাম। মুস্তাক কি আপনাকেও রেপ করেছিল? মুস্তাক ছলনা করে তাবিজ দেওয়ার নাম করে আমার সুযোগ নিয়েছিল। আমার স্বামী মারা যাবার পর আমি একলা হয়ে গিয়েছিলাম, মনমরা হয়ে থাকতাম, সবসময় ভয় করত। ভাবলাম তাবিজ বাঁধি, শান্তি পাবো, সেই জন্য মুস্তাকের কাছে গেছিলাম। প্রথম দিনেই ও চাল চেলেছিল, তারপর হুমকি দিয়েছিল, বারবার সুযোগ নিয়েছিল। মিথ্যে কথা বলবো না। তারপর আসলে যাই হয়েছে আমার মতেই হয়েছে। একলা ছিলাম, আমারও তো কিছু চাহিদা ছিল যেটা মুস্তাক পূর্ণ করছিল, কিন্তু শাহিদ এসব সহ্য করতে পারেনি। আসসালামু আলাইকুম শাহিদ মিয়া। ওই আতরওয়ালা তো বাড়িতে আসে কেন? সম্মান দিয়ে কথা বল, তোর থেকে বয়সে বড়। আর আসেন কারণ আমি ওনাকে ডাকি। কেন? আমার একাকিত্ব দূর করেন উনি, আমার বন্ধু। প্রেমিক তোমার? মার সঙ্গে কি ওইভাবে কথা বলে? প্রেমিক তোমার? মুখ হাত ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। আব্বু মারা গেছে 2 বছর হয়নি। আমি তুই বুঝবি না, একজনের সঙ্গে থেকেও মানুষ বছরের পর বছর একা থাকতে পারে। আরে সম্মান বলে তো একটা কিছু জিনিস আছে না আম্মি। আর ও কি তোমার সঙ্গে নিকা করবে? আরে বিবাহিত, আরে একাধিক বউ আছে ওর আম্মি। তুমি ওর বউ হবে? এসব এভাবেই চলবে? বলো আম্মি। আমি কিছু বলবো না। আরে তুমি কিছু না বললে লোকজন চুপ থাকবে না। আরে বলবে না, থুতু ফেলবে আম্মি। না আম্মি দেখা করা বন্ধ করছিল, আর নাই মুস্তাক। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম স্যার। এই যে মুস্তাক মিয়া, আজকের পর থেকে আপনি আমাদের বাড়ি আসবেন না। শাহিদ মিয়া, এখনো তুমি খুব ছোট। চুপ,
না করেছি না আপনাকে। আমি হন উনি আমার, ওনারও সম্মান আছে আর আমারও সম্মান আছে, বুঝতে পেরেছেন আপনি? কিন্তু ওরা দুজন থামেনি, দেখা করতো লুকিয়ে লুকিয়ে। কিন্তু আমিও না অধৈর্য হয়ে গেছিলাম। ওরা না দেখা করে থাকতে পারছিল না, আমি সহ্য করতে পারছিলাম না। মুস্তাকের বউ হাসিনা, সেও তোমার সাথে ছিল? না স্যার, আমি ওকে চিনি না। আমি তো ওখানে মুস্তাককে মারতে গেছিলাম। পুরো তৈরি হয়ে গিয়েছিলে চেহারাটা লুকিয়ে? আমি ওই মুদির দোকানে সিসিটিভি দেখে ফেলেছিলাম, তাই মুখ ডেকেছিলাম। আমার উদ্দেশ্য ছিল যে আমি ওর বাড়ি গিয়ে ওর গলা টিপে দেবো আর তারপর শান্তিতে বাঁচবো। কিন্তু দরজাটা আবার ওর বাচ্চাটা খুলেছিল স্যার। আমার মনে এত রক ছিল যে আমি কিছু বুঝতে পারিনি। আমি মেয়েটার গলা টিপে দিয়েছিলাম। আমি ওখানে মুস্তাককে মারতে গেছিলাম স্যার। আমি শুধু মুস্তাককে মারতে চেয়েছিলাম, বাচ্চাটাকে মারতে চাইনি স্যার। তাতে কি হতো যদি তুমি মুস্তাককে মেরেও ফেলতে? ধরা তো তুমি তখনও পড়তে, তখনও একই অবস্থা হতো। ভেতরে লকআপে তোমার জীবনটা শেষ হয়ে যেত, আর বাইরে তোমার মা আরো একলা, আরো নিঃসঙ্গ হয়ে যেতেন। তখন আরো একটা বন্ধু হয়তো বাড়ত। তখন কি তুমি পৃথিবীর সবাইকে মারতে? শাহিদ যাই করেছে আমার জন্য করেছে। এই খুনের জন্য আসল দোষী আমি। আপনি যে মুস্তাকের সাথে সম্পর্ক গড়েছিলেন সেটা ছিল আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা ঠিক ছিল না ভুল ছিল সেটা ফয়সালা করার আমরা কি? কিন্তু হ্যাঁ, আপনি পাপ করেছিলেন, শাহিদের অপরাধ লুকোনোর পাপ। আমি আমার সব জিনিসগুলো নেবার জন্য আজ সন্ধ্যেবেলা কাউকে পাঠিয়ে দেবো এখানে। যেও না হাসিনা, আমি ভুল করেছি। তোমাকে অপবাদ দিয়ে আমি ঠিক করিনি। ভাবতে অদ্ভুত লাগে আমার মুস্তাক, 3 জন মহিলা যার মধ্যে আমিও আছি, কিভাবে তোমার জালে ফেসে গেলাম আমরা। কিন্তু এখন বুঝতে পারছি যেরকম আরো অনেক মহিলা ছিল। যাক, আমরা তো নিজেদেরকে সামলে নিতে পারবো, কিন্তু একটা কথা তুমি সব সময় মনে রেখো, যে তোমার প্রাণ আফরিনের খুনের জন্য তুমি নিজেই দায়ী। ওই নিষ্পাপ মেয়েটাকে শুধুমাত্র তোমার জন্য খুন হতে হয়েছে, আর এই কাজের শাস্তি তোমাকে আইন দিক বা না দিক তিনি নিশ্চয়ই দেবেন। এলাকার একজন মহিলাও মুস্তাকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সামনে আসেনি। আমরা তার বিরুদ্ধে কোনো কেস দাঁড় করাতে পারিনি। কিন্তু কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে মুস্তাককে তার পাড়ার লোকেরা বাড়ি আর দোকান বিক্রি করে সেখান থেকে ফেরত যেতে বাধ্য করেছিল। একতরফে হলো মুস্তাকের গুরুতর অপরাধ, যেখানে সে মহিলাদের অজ্ঞান করে ধর্ষণ করত, তাদের ব্ল্যাকমেল করত, কিন্তু কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে সামনে আসেনি। সবাই বিষয়টাকে নিয়ে খুব ভীত ছিল, আর সবাই এই ভীত অবস্থায় বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল। যদি বর্তমান সময়ের দিক থেকে দেখা যায়, তাহলে একজন নামকরা হলিউডের প্রডিউসারের কুকর্মের পরে সোশ্যাল মিডিয়াতে মি টু ক্যাম্পেইন আগুন জ্বালিয়ে দিল, যেখানে সারা দুনিয়ার লাখ লাখ মহিলা নিজের সাথে হওয়া সেক্সুয়াল হ্যারাসমেন্টের বয়ান দিল। বছর বছর, যুগে যুগে মহিলাদের এই চুপ করে থাকা ভয়ের জন্য মুস্তাকের মতন শয়তান লোকেদের সাহস বাড়িয়েছে। আর এটাও সত্যি যে এরকম শয়তানের কুকর্ম সম্পর্কে জানার পরেও কিছু মহিলা আর পুরুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, অপরাধীকে এক্সপোজ করে না। আর এই কেসের দ্বিতীয় দিকে আছে একজন যুবক, যে তার মায়ের সিদ্ধান্তটাকে মানেনি, যে তার মার একাকিত্ব আর শারীরিক ক্ষুধা সম্পূর্ণ করার জন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখা। সেই পুরুষ মুস্তাক না হলেও শাহিদের প্রতিক্রিয়া কিন্তু একই থাকত, যদি আমরা সবাই সংযম আর ম্যাচুরিটি নিয়ে কাজটা করি, নিজেদের আবেগগুলোকে কাবু রাখি, নিজেদের কামনাগুলোকে দমন করি। পরবর্তী পর্বে আবার দেখা হবে একটা নতুন কেসের সাথে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.